হ্যালো, এই লেসনে আমরা শিখব হচ্ছে ফটোশপের বেসিক ইন্টারফেস আর তার টুল সেট। আমি বেসিক কিছু অপশন দিয়ে প্রথমে শুরু করব, যাতে যে কোনো ভার্সনে কেউ ফটোশপ ব্যবহার করুক না কেন ইউজ করতে যাতে প্রবলেম না হয়। অবভিয়াসলি নতুন ভার্সনে অনেক কিছু তো চেঞ্জ করে, পাল্টায়, মডিফিকেশন করে, কিন্তু যে পার্টসগুলো আমি কভার করব তো সেগুলো প্রায় আপনারা ফটোশপ 7 থেকে, যেখান থেকে আমি ব্যবহার করা শুরু করেছি, তো ফটোশপ 7 থেকে CS4 যেটা এখন ব্যবহার করছি, প্রায় সবকটাই সিমিলার। যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মতো কমন অপশন যেগুলো থাকে, ফাইলে গিয়ে নিউ, ওপেন অ্যান্ড সেভ, এখন তো কিছু খোলা নেই, ওই জন্য সেভের অপশান বন্ধ। শর্টকাট কিজও সেম, কন্ট্রোল N নিউ, কন্ট্রোল O ওপেন, কন্ট্রোল S সেভ। যে যেটা পছন্দ করবে ক্লিক করে বা শর্টকাট কি মেরে, লাইক দেখাচ্ছি। ওপেনের শর্টকাট কি হলো Ctrl+O। ওকে, তো আমি কিবোর্ডে Ctrl+O মারলাম, ওপেন উইন্ডো খুললো। ওকে, নয়তো এখানে গিয়ে ফাইল, ওপেন। এখন বাই ডিফল্ট আমার মাই পিকচার্স ফোল্ডার ওপেন করা আছে, নয়তো এখান থেকে ব্রাউজ করে গিয়ে নিজে হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন। নোট দ্যাট কি আমি বেসিক, এটা এডিট, এটা ইমেজ, এইভাবে দেখাতে দেখাতে যাব না। মেনলি আমি যেগুলো ইউজ করি বেসিক লেভেলে, যেগুলো ইউজ করতাম, যেগুলো বেশিটা ইউজ হয়, সেগুলোই দেখাচ্ছি। তারপর নিজের নিডের মতো, নিজের দরকারের মতো শিখে যাবেন আপনারাও। ওকে, ফার্স্ট আমি কিছু দেখাই যেটা ফটোশপের সব থেকে ইম্পর্টেন্ট থিং। ওকে, তো আমি এই একটা ইমেজ ওপেন করলাম, এটা ম্যাকাও, একটা ব্রাঞ্চ, আর পিছনে আছে কিছু ফরেস্ট বা সামথিং এরকম কিছু। ফটোশপে যেটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার আমার মনে হয়, কি বা যার জন্য ফটোশপ ফেমাস, সেটা হচ্ছে লেয়ার্স। লেয়ার্স অ্যারাউন্ড হচ্ছে এরকম জিনিস কি, লাইক এই পিকচারটা এই জন্য তৈরি করা যাতে বোঝাতে ইজি হয়। আমরা সবার ফার্স্টে ক্যামেরা ক্লোজে কাকে দেখছি? ম্যাকাও। তারপরে দেখছি ব্রাঞ্চ, কি একটা গাছের ডালের ওপর পাখিটা বসে আছে, আর তার পেছনে হচ্ছে ফরেস্ট। তো ফার্স্টে আমরা দেখছি গাছের ডালের ওপর মাকাও বসে আছে। লাইক প্রথম লেয়ারে আমরা কি দেখতে পাচ্ছি? মাকাও। সেকেন্ড লেয়ারে হচ্ছে গাছ, তারপরের লেয়ারে ব্যাকগ্রাউন্ড। তো লেয়ারিং কনসেপ্টটা এরকম সেম, যখন কোনো পিকচার এডিট করতে যাবো বা করবো, আমরা একসাথেই করব, স্টিল সবার আগে লেয়ারিংটা মাথায় রাখতে হবে। আমরা আগে কি দেখছি, কার পর কোনটা আছে। এখানে আগে পাখিটা আছে, তারপর গাছ আছে, কারণ এখানে পাখিটা গাছটাকে এখানে ওভারল্যাপ করছে, গাছটার ওপর পাখিটা আছে, আর গাছটা ব্যাকগ্রাউন্ডের আগে, সামনের দিকে বলতে গেলে। হ্যাঁ, যদি আমরা পেছন থেকে ধরি, তো প্রথমে ফরেস্ট, সামনে গাছ, তার সামনে পাখি। সামনের দিক থেকে ধরলে আগে পাখি, তারপর গাছ, তারপর ফরেস্ট। আশা করি ঠিকঠাক বোঝাতে পেরেছি। হ্যাঁ, এবার লেয়ার্সে যাই আমরা। আমার এখানে লেয়ার্স আছে, ডাবল ক্লিক করলে লেয়ার্স খুলে যাবে। কিন্তু সাপোজ আপনি অন্য কোনো ভার্সনে ফটোশপ ইউজ করছেন যেখানে লেয়ার্স, এখানে কোনো প্যানেল দেখতে পাচ্ছেন না, সো সেই সময় কি করবেন? উইন্ডোজে গিয়ে লেয়ার্স, লেয়ার্স ওপেন হয়ে গেল, সিম্পল। এটা পিকচারটা আমি এভাবে তৈরি করে গেছি, আমি র ফাইলটা দেখাবো, আর কীভাবে তৈরি করেছি সেটাও দেখাবো, এইভাবে করেছি কিনা যাতে বুঝতে সুবিধা হয়। লাইক দিস, এরকম। প্রথম লেয়ারে আছে ম্যাকাও, সেকেন্ড লেয়ারে আছে ব্রাঞ্চ, থার্ড লেয়ারে হচ্ছে ফরেস্ট। এবার লাইক আমি এরকম চাইলাম আগে গাছটা থাকবে, কি ক্যামেরার আগে সামনে গাছটা দেখা যাবে, পাখিটা তারপরে। তো তখন কি করব? ব্রাঞ্চ লেয়ারটাকে লেফট ক্লিক হোল্ড করে রেখে
চিপে রেখে মাকাওর ওপর নিয়ে যাব, ইয়ে ছেড়ে দেবো। তো গাছটা আগে চলে এলো মাকাও পরে, ফরেস্ট লেয়ারটাকে আগে নিয়ে যেতে পারি, তো কি হবে, সব ঢাকা পড়ে গেল এরকম। লেয়ারের মধ্যে এটা ফার্স্ট লেয়ার, এবার লেয়ারের সিকোয়েন্সিংটা এরকমই হয়, প্রথমে যেটা থাকে সেটা সবার আগে ভিজিবল, আর পরে যেটা থাকে সেটা তার পর পর আসতে থাকে। হুম। এবারে এরকম জিনিসটা কেন হলো, কি আমি ফরেস্টটাকে সবার উপর নিয়ে গেলাম তো ঢাকা পড়ে গেল, এই জন্য। পাশে এই চোখগুলো দেখছেন, এইগুলো হচ্ছে লেয়ারের ভিজিবিলিটি। বাংলা জানি না, মানে লেয়ারটা, এই যে ডকুমেন্টে আমরা কাজ করছি, এগুলো এক একটা ডকুমেন্ট যেগুলোতে কাজ করছি আমরা, এগুলো। তো ধরুন আমার মনে হলো কি গাছটা রেখেছি আমি, তো মনে হলো কি গাছটা থাক, লাগবে না আমার, তো তখন কি করব, এখান থেকে ডিলিটও করে দিতে পারি, কিন্তু সেটা না করে টেম্পোরারিলি দেখবার জন্য এখানে চোখটা বন্ধ করব, শুধু এই লেয়ারটার ব্রাঞ্চ, যাতে আমরা এই ব্রাঞ্চ লেয়ারটাকে না দেখতে পাই, বাস। ব্রাঞ্চ লেয়ারটা নেই আর। এখানে দেখুন, এখানে শুধু আমরা এখন ম্যাকাও লেয়ারটা দেখছি, তো ম্যাকাও লেয়ারটা যখন দেখছি আর কিছু দেখতে পাচ্ছি না। আর এইখানটাতে এরকম চেকারবোর্ড প্যাটার্ন দেখছি আমরা, ফটোশপে এরকম চেকারবোর্ড প্যাটার্ন কোনো লেয়ারে থাকা মানে এই লেয়ারে শুধু এইটুকুই ইমেজ আছে। ফটোশপ তো ইটসেলফ জানে না এটা পাখি না কোনো কোনো পার্সন বা কিছু, কালার ইনফরমেশনটুকু যতটুকু জানে, যে টোটাল লেয়ারের মধ্যে শুধু এতটুকু জায়গা কালার আছে, আর বাদ বাকিটা ট্রান্সপারেন্ট। ফটোশপে যেগুলো ট্রান্সপারেন্ট হয় সেগুলো চেকারবোর্ড প্যাটার্নে দেখানো হয়। সিমিলারলি ম্যাকো লেয়ার বন্ধ করে আমি যখন ব্রাঞ্চ লেয়ার খুলবো, ব্রাঞ্চ লেয়ারটা নর্মাল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম চেকারবোর্ড প্যাটার্ন, মানে এই লেয়ারে শুধু এইটুকু জায়গায় ভিজিবল, আর এগুলো ট্রান্সপারেন্ট। কিন্তু ফরেস্ট লেয়ারে টোটালটা কালার্ড, ট্রান্সপারেন্ট পোর্শন একটাও নেই। ওই জন্য আমরা যদি ফরেস্ট লেয়ারটা উপরে তুলি তাহলে পুরো ঢাকা পড়ে যাচ্ছে, ওয়ারাস যদি ব্রাঞ্চ লেয়ারটা উপরে তুলি তাহলে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। চলো, এটা হলো ফটোশপের লেয়ারিং কনসেপ্ট। আমরা যত প্রসিড করব কোর্সে তত এই ব্যাপারটা মাথায় রাখবো। হোপসো ঠিকঠাক বুঝিয়ে উঠতে পেরেছি লেয়ারিং কি হয়। আর ওকে, চলো, লেয়ারিং এর জন্য ডেফিনেশন এইটুকুই। হুম। এবার আমি দেখাই, আহ, যে সিলেক্ট করছি ব্রাঞ্চ ফরেস্ট বা মাকাও ক্লিক করে আমি যে মুভ করছি, এটা এগুলো কি করে পসিবল হচ্ছে, এই সাইডে ফটোশপের টুল সেট আছে, টুলস, সবার প্রথমে যেটা আছে এটা হচ্ছে মুভ টুল। এটা দিয়ে আমরা রেসপেক্টিভ লেয়ার ক্লিক করে যদি মুভ করি তখন সেই লেয়ারটা অটোমেটিক সরবে। আমরা যদি অন্য কোনো টুলে ক্লিক করে সরাতে যাই সরবে না। এটা সিলেকশন টুল, ওই জন্য সিলেকশন ব্র্যাকেট টানছে। সেরকম কোনো লেয়ারকে ডকুমেন্টের মধ্যে মুভ করতে গেলে কম্পালসারি কি আমরা মুভ টুল নেব রিপোজিশন করবার জন্য। আর মেনু বারের তলায় আপনারা এই অপশানগুলো দেখতে পাবেন, রেসপেক্টিভ টুল নিলে এই বারটা পাল্টে যায়। তো মুভ টুল নিলে মুভ টুলের প্যারামিটার, সিলেকশন নিলে সিলেকশন টুলের প্যারামিটার, ল্যাসো টুল নিলে ল্যাসো টুলের প্যারামিটার আসছে সবকটাতে, কয়েকটাতে আসছে। তো প্রথমে মুভ টুল দেখাই। ওকে, তো
ডকুমেন্টের মধ্যে কোনো লেয়ারকে মুভ করতে হলে আমরা সবার আগে তো মুভ টুল নেব, আদারওয়াইজ সিলেক্ট করে মুভ করা কোনোভাবে পসিবল হবে না। তো তাই মুভ টুল নিলাম। এবার লাইক আমি এখন ম্যাকআউটে মুভ করব, তো ম্যাকআউটে ক্লিক করে আমি মুভ করছি, ক্লিক হোল্ড অ্যান্ড মুভ, কিন্তু কি হচ্ছে, ব্রাঞ্চটা সরে যাচ্ছে। কেন? কি এখানে আমরা ব্রাঞ্চ লেয়ারটা সিলেক্ট করে রেখেছি বলে। তো কি করতে হবে, ম্যাকআউট লেয়ারে ক্লিক করব, দেন ক্লিক করে ড্র্যাগ করব, মিন্স টানবো যেদিকে খুশি, পারফেক্ট পজিশন করবার জন্য, করে ছেড়ে দেবো, লেফট ক্লিক সরিয়ে নেব, বাস। সিমিলারলি ব্রাঞ্চ, এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার সরাতে চাই, ব্যাকগ্রাউন্ড সরালাম, সেই ট্রান্সপারেন্ট পোর্শন দেখতে পেয়ে গেলাম। তো জেনারেলি একটা কমপ্লিট ইমেজে এরকম ট্রান্সপারেন্ট পোর্শন থাকে না, লাগেও অনেক ইমেজে কোনো সময় ট্রান্সপারেন্ট পোর্শন রাখতে, ইমেজ ম্যানিপুলেশন স্পেশাল এফেক্টসের কাছে আসছে সেগুলো। এটা হলো মুভ টুল। এবার মুভ টুলের প্যারামিটার্সের মধ্যে এখানে অটো সিলেক্ট ইটসেলফে নিজে ডিফাইন করছে কি এর কাজটা কি। মুভ টুল দিয়ে আমরা সিলেক্ট করছি, ওকে, ম্যাকেও সিলেক্ট করে মুভ করছি। অটো সিলেক্ট মানে হচ্ছে আমরা যে যার উপর ক্লিক করব তখন সেটাকে মুভ করতে পারবো অটোমেটিকলি, আমাদের তখন লেয়ারে এসে সরাতে হবে না। হুম, অটো সিলেক্টে ক্লিক করলাম, দেন ভাবছি কি ব্রাঞ্চটাকে একটু সরাই, তো ব্রাঞ্চটাকে ক্লিক করে আমরা এই ওপর দিকে করে দিলাম, বা মাকাওটাকে একটু নিচে। এবার এতে কি হয়, এমনি বাংলা কথা হাত সেট না হলে ভুল করে কেউ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সরিয়ে ফেললো, এরকম প্রবলেম হয়ে গেল। তো তাই লেয়ারের গ্রিপিংটা একটু লেয়ারের নলেজটা একটু টাইট হয়ে গেলে তারপর থেকে অটো সিলেক্ট ইউজ করলে কাজ অনেক ফাস্ট হয়। আর আই থিঙ্ক সাপোজ এরকম ভুল কোনো মুভমেন্ট হয়ে গেল, তো সেই সময় কন্ট্রোল জেড বা এখান থেকে এডিট থেকে আনডু, এবার লাস্ট আমরা যে অপশানটা ইউজ করবো আনডুর পর সেটা থাকবে। আমরা প্রথমে মুভ আমরা লাস্ট কি মুভ করলাম ব্যাকগ্রাউন্ডে, তাই আনডু মুভ, কন্ট্রোল জেড, ওকে। এবার ব্রাঞ্চটাকে আবার সেম পজিশনে আনতে গেলে কি করব, আবার আনডু, এখন আনডুর অপশান দেবে না, তখন স্টেপ ব্যাকওয়ার্ড, ও মাকাওটা সরিয়েছিলাম, স্টেপ ব্যাকওয়ার্ড ব্রাঞ্চ, ওকে। তো এখন অবধি কি কি দেখালাম, ফাইলে গিয়ে ওপেন, এডিটে আনডু অ্যান্ড স্টেপ ব্যাকওয়ার্ড। এবার স্টেপ ব্যাকওয়ার্ডের একটা লিমিট আছে, তো কি আপনি মুভিং অ্যান্ড দেন স্টেপ ব্যাকওয়ার্ড। এবার কোনো সময় গিয়ে দেখবেন কি স্টেপ ব্যাকওয়ার্ডটাও থাকছে না, এটা একটা সার্টেন লিমিট হতে হয়, যেটা এখানে ফটোশপ প্রেফারেন্সেসে গিয়ে চেঞ্জ করা যায় যে কটা স্টেজ অবধি ও ব্যাকে যাবে। হুম, নেক্সট দেখাবো হচ্ছে টুলসের মধ্যে, হুম, ইন শর্ট এক একটা টুলসকে একটু ডেসক্রাইব করে দিই। এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, লাইক আমার ওকে ব্রাঞ্চটা সরিয়ে দিই না, টোটাল আমি ইমেজটা কি করে করেছি সেটাই একবার দেখাবো সিলেকশন টুল দিয়ে, ওকে, সেটাই দেখাই। হুম, ফাইল ওপেন, এই হচ্ছে দুখানা র ইমেজ যেটা দিয়ে আমি এই ইমেজটা কম্পোজ করেছি। এই দুখানা ইমেজ ওপেন করি, 1 বাই 1 করতে পারেন বা একসাথে দুখানা ক্লিক করে ওপেন, ওকে।
এবারে সাপোজ আমরা ম্যাকওটা মুভ করব, মুভ টুলে ক্লিক করলাম, ম্যাকওটায় ক্লিক করে মুভ করছি, লেয়ার লকড হচ্ছে না কেন? কারণ এখানে একটাই লেয়ার দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড। এখানে ইটসেলফ ম্যাকআউটটা সেপারেট করা নেই, ভয়েস সেপারেট করা নেই, আর ব্রাঞ্চ তো অন্য একটা ডকুমেন্টে আছে। ট্রান্সপারেন্সি বলেছিলাম, হুম, এখানে শুধু ব্রাঞ্চ আছে, এই ডকুমেন্টে ব্রাঞ্চ আছে, আর ভিজিবল হচ্ছে ব্রাঞ্চ, আর বাদ বাকিটা এরকম চেকারবোর্ড, তার মানে ট্রান্সপারেন্ট। ওকে, হ্যাঁ, এখানটাতে আসি, কিন্তু এখানটাতে ট্রান্সপারেন্ট কিচ্ছু নেই। এবার সাপোজ আপনার ফটোশপে যে কোনো ইমেজ ওপেন করবেন, র ইমেজ, ইমেজে কিছু ফরম্যাটস আছে, দেখিয়ে দিই এখানটাতে। এটা হচ্ছে জেপিইজি, জেনারেলি নেট থেকে ডাউনলোড করা যে কোনো ইমেজ, বা এটাও নেট থেকে ডাউনলোড করা, নেট থেকে ডাউনলোড করা যে কোনো ইমেজ, বা ডিজিটাল ক্যামেরায় তোলা ইমেজ, বা মোবাইলে তোলা ইমেজ, মেনলি সবকটাই জেপিজি ফরম্যাটেই আসে। এটা ইমেজের সব থেকে পপুলার ফরম্যাট। আরও অনেক ফরম্যাটসের ইমেজ হয়, কিন্তু জেনারেলি জেপেগটাই লোক বেশি ব্যবহার করে। জেপিইজি বা জেপেগ দুটোই বলে লোকে। অ্যাকসেন্ট, হ্যাঁ, আর একটা দেখাই এখানে। এই ইমেজের ফরম্যাটটা অন্যরকম, এটা হচ্ছে পিএনজি ফরম্যাট। কিন্তু আমার ফায়ারওয়ার্কস ইনস্টল করা, এটা অ্যাডোবে ফটোশপের মতো একটা সফটওয়্যারের জন্য অ্যাডোবে ফায়ারওয়ার্কস পিএনজি ফাইল দেখাচ্ছে, যেটা হচ্ছে শুধু পিএনজি ইমেজ। ডিফারেন্স কি দুটোর মধ্যে? জেপেগ ইমেজ বা জেপিজি ইমেজ নিজের মধ্যে ট্রান্সপারেন্সি ভ্যালু হোল্ড করে রাখতে পারে না। লাইক যখন আম, দুখানে ইমেজই ওপেন করলাম, এই ইমেজটা টোটাল ফুলফিলড, মানে কালার ইনফরমেশনে কোনো ট্রান্সপারেন্ট পোর্শন নেই, আমরা কোনো চেকারবোর্ড দেখতে পাচ্ছি না। কিন্তু পিএনজি ইমেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইভেন এটা জেপেগ ইমেজ লেয়ার যে লক করা, ইভেন পিএনজি ইমেজ লেয়ার লক করা নেই। এখানে আমরা মুভ টুল দিয়ে ব্রাঞ্চটাকে ধরে ইজিলি মুভ করতে পারি, কিন্তু এইখানে আমরা পারবো না, লেয়ার লক। এবার ভাববেন যে লেয়ার লক খুলে দিলে সরাতে পারবো, তো ডাবল ক্লিক করলে জেপিইজি ইমেজের লেয়ার লক আনলক করা যায়। ওকে, চলো, লকিং সাইনটা নেই, এখান থেকে লক করা যায় ম্যানুয়ালি, দেন একবার ক্লিক করলে আর লক নেই। এবার যদি আমি মুভ টুল নিয়ে ম্যাকাওতে ক্লিক করে মুভ করতে যাই, এন্টায়ারটা নড়ছে, টোটালটা নড়ছে কেন? পুরোটা এক লেয়ারের মধ্যে আছে বলে। অন্য লেয়ারের মধ্যে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে? ম্যাকাওটাকে ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা করতে হবে। সেটা কি করে করব? ম্যাকাওটাকে ফার্স্টে সিলেক্ট করব, কাট করব এই ইমেজটা থেকে, আর নতুন লেয়ারে পেস্ট করব। তাহলে কি হবে? ম্যাকাওটা সেপারেটেড লেয়ার আর ব্যাকগ্রাউন্ডের সেপারেট লেয়ার। তখন ম্যাকাওটাকে ফ্রিলি মুভ করতে পারবো ব্যাকগ্রাউন্ডের উপর। এবারে সিলেকশনের দিকে আসি। আমরা সাপোজ ম্যাকাওটাকে কাট করবো এর থেকে আলাদা করে, তো আমরা কি করলাম? ম্যাকাওটাকে সিলেক্ট করলাম, এডিট, কপি বা কন্ট্রোল সি, সিমিলার শর্টকাট অন্যান্য সফটওয়্যারদের মতো কন্ট্রোল সি ফর কপি, কপি করলাম, নতুন ডকুমেন্ট নিয়েছে তাতে পেস্ট করব। তো ফাইল, নিউ, এবার যখন কপি করলাম, তো এর ইমেজ সাইজটা অটোমেটিক ক্লিপবোর্ডে চলে গেল। ক্লিপবোর্ড বলতে মেশিন যেখানে টেম্পোরারিলি এই ইনফরমেশনগুলো স্টোর করা যে আমি কতটা মানে কি কপি করলাম এক্স্যাক্টলি, এই সাইজটা অটোমেটিক। আমরা যেরকম সাইজ কপি করব, নিউ করব, তারপরে তো ডিফল্ট সাইজটাই খুলবে আমরা যে সাইজ কপি করেছি। এই সেটিংগুলোতেও আসবে একটু পরে।
তো ওকে, নতুন ডকুমেন্ট খুলে গেল। এবারে কি করব, পেস্ট, যেটা কপি করলাম সেটা পেস্ট। যদি ওয়ার্ড বা এরকম অন্য কিছু ব্যবহার করে থাকেন, নোটপ্যাড সব কিছুতেই থাকে কপি, তারপর একটাই কমেন্ট পেস্ট। লোক পেস্ট করবার জন্য কপি করে অবভিয়াসলি। পেস্ট কি হলো, মুভ টুল নিলাম, মাকাও নিলাম, টোটালটা নড়ছে। কেন, আমার ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে গেছে ইটসেলফ, আমার ম্যাকাওটা কপি হয়নি। কারণ লেয়ারে দেখতে পাবেন যে ট্রান্সপারেন্ট পজিশনটা যেটা ছিল, দেখাই আর একবার। ওকে, ম্যাকাওর পাশে যে ট্রান্সপারেন্ট পজিশনটা ছিল এখানটাতে, এখানে সেটা নেই। আমাদের সিলেকশনটাই ওইভাবে করতে হবে যাতে আমরা শুধু ম্যাকাওটাকে কাট করতে পারি। আর ফটোশপ মেনলি ইমেজ এডিট করবার জন্য সব থেকে বেস্ট সফটওয়্যার বলে ধরা হয়, তাই টুলসও সেরকম আছে। সাপোজ এরকম সিলেক্ট করা আছে, তো সিলেকশনকে রিমুভ করবার জন্য আমরা কি করব, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট, সিলেক্ট, ডিসিলেক্ট, বা সিলেক্ট অল করলে টোটালটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট, ডিসিলেক্ট। হুম, তো আমরা শুধু ম্যাকাওটাকে কাট করব। কি করব এখন, পিকচার সরে গেছে ডকুমেন্ট থেকে, এডিট, আনডু, মুভ। ওকে, চলো। আর একটা জিনিস বলছি এখানে, এই কোনো কোনো টুলসের ধারে এই ছোট এই ট্রায়াঙ্গুলার অ্যারো মতো দেখছেন সবার শেষে, এগুলো মনে হচ্ছে এদের এদের নিচে আরো উম, আরো ভ্যারাইটিস পাবেন টুলে। মুভ টুলের নিচে কোনো ভ্যারাইটি নেই। যদি লেফট ক্লিক করে হোল্ড করে রাখেন তাহলে এরকম খুলবে। রেক্ট্যাঙ্গেলের বদলে এলিপ্টিক্যাল, ডিম লাইক সিলেকশন হবে, দেখাই এরকম, বা রাউন্ড, এনিথিং যেরকম করতে চান। ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। আর এগুলো সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। ওকে, এবার আমরা আসি হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের মধ্যে অফেন বেশি ব্যবহার করি আমরা পলিগনের ল্যাসো টুল। এবার ইউজার নিজের প্রেফারেন্সের মতো শুধু ল্যাসো টুল বা ম্যাগনেটিক ল্যাসো টুলও ব্যবহার করতে পারে। আমি পলিগনের ল্যাসো টুল আর ম্যাগনেটিকটাই দেখাচ্ছি, যেটা আমি স্পেশালি ব্যবহার করি। পলিগন ল্যাসো টুল সিলেক্ট করলাম, করে কি করলাম, লেফট ক্লিক করে স্টার্ট করলাম। এবারে একদম এজ ধরে ধরে ক্লিক করতে করতে, যেরকম পজিশনে গিয়ে ক্লিক করবো ওখানে সিলেকশনটা থেমে যাবে, তো বুঝে বুঝে ক্লিক করতে করতে আমরা ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি, আমরা পৌঁছে যাব হচ্ছে, পৌঁছে গেছি মাথায়। সিলেক্ট করছি, সিলেক্ট, সিলেক্ট, ক্লিক। বলে আমি ইলাস্ট্রেশনের জন্য পাখিটা কেন নিয়েছি, এর এজেসগুলো এমনিতেও কম বলে। ব্যাস বুঝতেই পারছেন, কোনো হিউম্যান বা আর একটু কমপ্লিকেটেড অ্যানাটমির কিছু এইভাবে যদি কাটতে হয় ভার্চুয়ালি, তো কত বেশি টাইম লাগবে। ফেস আর রিঙ্কলস আর জামা কাপড়, বর্ডার ধরে ধরে। ওকে, আর এই পৌঁছে গেলাম ডকুমেন্টের বাইরে। আমরা যতটাই স্পেস নিই, এরকম 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 এরকম, নাথিং ম্যাটার, কিন্তু ডকুমেন্টের ভেতরে আপনাদের প্রিসাইজ হতে হবে। ওকে, যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম সেখানে গিয়ে ক্লিক। তো সিলেকশন কমপ্লিট। এবার আমরা কি করব, এডিট, কপি, ফাইল, নিউ, সেম সাইজ যেটা বলেছিলাম। ওকে,
এডিট, পেস্ট। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকাওর পাঁচগুলো ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিলেই আমরা পেয়ে যাবো মুভ টুল দিয়ে আমরা এখন শুধু মাকাওকে মুভ করতে পারবো। গ্রেট। লাইক দিস ওয়ে এই ব্রাঞ্চটা অলরেডি কাটা, এটা আমার কাটা নয়, আমার দুটো ইমেজই ইন্টারনেট থেকে ডাউনলোড করা। তো কেউ খুব ভালো কেটেছে এটা, জানি না কি অথরের নাম লেখা আছে এখানে। ওকে, চলো ডকুমেন্টটাতে আসি। হুম, এবারে ডিসিলেক্ট করলাম। ওকে, আমাদের আগের যে ডকুমেন্টটা খুললাম প্রথম, যেটা ব্যাকগ্রাউন্ড শুদ্ধ কপি করে ফেলেছিলাম রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে, এটা তো লাগবে না কারণ এখন ভালো করে আরো কপি করতে পেরেছি। তো এবার আমরা কি করব, এই দুটো দুটো ডিফারেন্ট ডকুমেন্টে আছে, ব্লু না হোয়াটএভার, ব্লু ম্যাকাও প্যারট এই একটা ডকুমেন্টে আছে, আর একটা আনটাইটেলড যেটা আমরা সবে ক্রিয়েট করলাম। ওকে, না বলবেল অন্য কিছু দেখাই। ওকে, কন্ট্রোল জেড করলাম, মানে আনডু করলাম, সিলেকশনটা আবার পেয়ে গেলাম। আমরা কি করব, ফরেস্টের থেকে, টোটাল ইমেজ থেকে মাকাওটাকে ফরেস্টের থেকে কেটে নেব, আলাদা করে কেটে নেব, যাতে এরকম জিনিসটা আসে। যাতে ম্যাকাওটা সেপারেট আর ফরেস্টটা সেপারেট থাকে, যাতে ম্যাকাওটাকে আমরা ফ্রিলি মুভ করতে পারি, যেখানে খুশি পজিশন করতে পারি। তো এই ম্যাকাওটাকে সিলেক্ট করে কাট। এবার আমরা আর একটা জিনিস করতে পারি, নতুন ডকুমেন্টে না গিয়ে আমরা এই ডকুমেন্টেই নতুন লেয়ার নিয়ে এর ওপর পেস্ট করতে পারি। তো নতুন লেয়ার নেওয়ার জন্য লেয়ারে গিয়ে নিউ লেয়ার। ওকে, কিন্তু এটা জোর করে ঘুরিয়ে শেখালাম, আরও শর্টকাট আছে যেটা হচ্ছে এইখানে নিউ লেয়ার, এই বাটনটা ক্লিক করলে নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। এবার এখানে গিয়ে কি করব, যেটা কাট করেছি সেটা পেস্ট। ওকে, তো এটা কি ব্যাপার হলো, ম্যাকাওটাকে আমি সরাচ্ছি কিন্তু ওই দিকটা ট্রান্সপারেন্ট, কিন্তু এই ইমেজে তো সেটা ছিল না। তো তাই এগুলো এগুলো অনেকের ভুল কনসেপশন থাকে, লাইক কোনো কিছু ওপর থেকে সরিয়ে দিলেই ভেতরে দেখা যাবে, কিন্তু সেটা ফটোতে এক্স্যাক্টলি হয় না কোনো দিন। যেগুলো হয় সেগুলো আলাদা করে তৈরি করা থাকে। লাইক আমরা যদি এই ইমেজটা টোটাল, এই ইমেজটা, হ্যাঁ, যেটা র অবস্থাতে আছে, ওকে, এই ইমেজটা থেকে আমরা যদি পাখিটাকে কেটে নিই, তো আমরা কি পাখিটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দেখতে পাবো? সেটা হয় না কোনো দিন। পাখিটার পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে গেলে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পাখিটাকে সরালেও এই এই যে পাখির পেছনের জায়গাটাকে, এই জায়গাটাকে আমরা আর্টিফিশিয়ালি ফিল আপ করবো, যাতে আমাদের মনে হবে যে পাখিটা সরলে আমরা তার পেছনটা দেখতে পাচ্ছি। ওকে, তো এটাকে এটাকে ফিল আপ করছি, এটা এটা ফিল আপ করাটা আমি বেসিক কোর্সের মধ্যে রাখছি না, তাও দেখিয়ে দিচ্ছি। ক্লোন ক্লোন স্ট্যাম্প টুল আর সোর্স পয়েন্ট ক্লিক করে আমি আহ, আহ, আশপাশ থেকে কালার ইনফরমেশন আর ইমেজ নিয়ে আমি এই জায়গাটাকে ফিল আপ করে দিচ্ছি।
ফিল আপ করে দিলাম, কোনো ট্রান্সপারেন্সি নেই, ম্যাকাওটাও আছে। এবার যদি মুভ টুল সিলেক্ট করে আমরা ম্যাকাওটাকে মুভ করি, আমরা তাহলে এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো। ওকে, এরকম ওয়ার্ল্ডে কোনো সফটওয়্যার নেই যেটা সামনে থেকে কিছু সরালে তার পেছনটা দেখা যাবে ইমেজে অটোমেটিক্যালি। এরকম কোনো সফটওয়্যার নেই। তো বলছি না এখন রেকর্ডিংয়ে। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা ম্যাকাওর পেছনে ব্যাকগ্রাউন্ডে আমরা আর্টিফিশিয়ালি তৈরি করলাম। ওকে, এবার কি করব, ব্রাঞ্চে যাব, সিলেক্ট করব পুরোটা, সিলেক্ট অল সিলেক্ট করে নিলাম, এডিট, কপি। অন্য অন্য ডকুমেন্টে গিয়ে সিলেক্ট করছি, কিন্তু আমার এই একটা ডকুমেন্টে নাম দিয়ে দিই সিমিলারলি। ম্যাকাও ফরেস্ট। ওকে, অন্য ডকুমেন্টে গেলাম, ব্রাঞ্চটাকে সিলেক্ট করলাম, এডিট, কপি, এই ডকুমেন্টে এলাম, এডিট, পেস্ট। ব্রাঞ্চটা এরকম কেন দেখতে হয়েছে? আহ, তোমাকেও ঢাকা পড়ে যাচ্ছে পুরো কেন? ব্রাঞ্চের যে ইমেজটা সেটা বড়, সেটা আমরা কি করে বুঝবো? ইমেজে গিয়ে ইমেজ সাইজ, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 11/7 ইঞ্চ রেজলিউশনে আসছে। এটা কি পরে বলবো। রিয়েল ওয়ার্ল্ডে এই ইমেজটা হচ্ছে 11/7 ইঞ্চে আছে। ওকে, আর এই ইমেজটা আছে হচ্ছে 8/5। যদি এটা ছোট, ডিফারেন্সটা কেন হচ্ছে এখানে? রেজলিউশনের জন্য। বলছি এই লেয়ারটা ডিলিট করে দিই, লেয়ার 1। ওকে, আমরা যদি এইখানে রেজলিউশনটা কমাই, ইমেজটা হচ্ছে ভার্চুয়ালি ছোট হলো। ওকে, হ্যাঁ, জুম ইন জুম আউটের শর্টকাট কিসগুলো বলে দিই, ইউজ করতে খুব সুবিধা হবে। কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল প্লাস জুম ইন। ওকে, চলো সিলেক্ট অল, শর্টকাট কিস দিয়েই নিচ্ছি, কন্ট্রোল A, তারপর কপি, শর্টকাট কি হলো কন্ট্রোল C, নতুন ডকুমেন্টে গেলাম, কন্ট্রোল V ফর পেস্ট। এইখানে ব্রাঞ্চটা আবার খুবই ছোট হয়ে গেল। চলো, প্রবলেম নেই। তো লাইক নিজেরা আপনার ঘাঁটতে ঘাঁটতে বুঝে যাবেন কোন ইমেজ সাইজ আর তার রেজলিউশন কি। যদি একটু থিওরিতে একটু পরে ডিফাইন করে দিচ্ছি আমি কি। ওকে, চলো আমাদের এই ডকুমেন্টটা লাগবে না, ক্লোজ করে দিলাম, সেভ করলাম না, এটাও আর লাগছে না। ওকে, এটা ইন্ট্রোডাক্টরি ডকুমেন্ট যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, তাই রেখে দিয়েছি এখনো। আর এইটা, হুম, এখানে ব্রাঞ্চটা একটু বড় আর একটু রিয়েলিস্টিক লাগছে, এমনভাবে রেখেছি ব্রাঞ্চটাকে। কিন্তু এটাকে সেভাবে রাখতে হলে কি করব? প্রথমে করতে হবে হচ্ছে ব্রাঞ্চটাকে নিচে নামাবো, পাখিটার পেছনে নিয়ে যাব, আর পাখিটাকে ব্রাঞ্চের সামনে নিয়ে আসবো। দুটোই করা যায়। ব্রাঞ্চটাকে পাখিটার পেছনে নিয়ে গেলাম, আর পাখিটাকে ব্রাঞ্চের সামনে নিয়ে এলাম। এটা লেয়ার, ফলোইং দ্য লেয়ার, এটাকে সেরকম করতে পারবো কি, ব্রাঞ্চ লেয়ার, ইধার ম্যাকাও লেয়ারটাকে ধরে ব্রাঞ্চের উপরে গিয়ে ছেড়ে দেবো, আর ব্রাঞ্চ লেয়ারটাকে ম্যাকাও নিচে এনে ছেড়ে দেবো।
হুম। তো পজিশন হয়ে গেল, অটো সিলেক্ট ক্লিয়ার। যদি দেখছেন ভুল করে সিলেক্ট হয়ে যাচ্ছে অন্য কিছু আপনাদের, তো অটো সিলেক্ট ক্লিয়ার অফ করে প্রথম দিকে কাজ করাটা ভালো, তাহলে হয়তো হাত তার কনসেপশনে ভালো হবে, একটু একটু স্লো হবে মেবি কাজ, কিন্তু পারফেক্ট হবে। চলে এবার আমি এটাকে মোটামুটি একটু রিসাইজ করব। রিসাইজ বলতে একটু বড় ছোট, টানা বেঁকা, যাতে কাছাকাছি এরকম খানিকটা আসে। তো আমরা কি করে করবো সেটা? এডিট, ট্রান্সফর্ম, স্কেল। এবার হ্যাঁ, ফটোশপে এগুলো ডিফল্ট টার্মস, এটা কোনো কিছু বাড়ানো কমানো, এটাকে আমরা স্কেল হিসাবে রিপ্রেজেন্ট করি, কি একটা অবজেক্টে স্কেল করছি। নট কি প্লাস মাইনাস নেগেটিভ ভ্যালু নেই, ভার্চুয়াল আমরা করবো, তো তাই স্কেলিং করব। তার মানে ছোট বড় করব, রোটেট করতে চাইলে রোটেট, কিউব, এগুলো নিজে ট্রাই করে দেখবেন, খুব খুব ইজি। কোনো কিছু হলে জাস্ট এডিট, আন্ডু, কোনো প্রবলেম নেই। ওকে, নোবেল, কেন বলছি তাহলে পারফেক্টলি বুঝতে পারবেন কি কি ব্যাপারটা হচ্ছে। যেমন এটা বলছি, রোটেট 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রিতে এটা রোটেট হবে। ক্লিক করলাম, 180 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। মাকাও লেয়ারটা অফ করি, তাহলে আর ভালো দেখতে পাবো। কিন্তু আমরা তো এরকম চাই না, তো কি করবো? এডিট, আন্ডু, রোটেট, বাস হয়ে গেল। দেখুন এতক্ষণ আন্ডু মুভ ছিল, যেহেতু রোটেট করছি তাই আন্ডু রোটেট। ওকে, চলো অনেকক্ষণ মেবি হয়ে যাচ্ছে, প্রথম লেসনটা শেষ করি। তো ট্রান্সফর্ম, আমি এই শর্টকাট কিটা প্রেফার করি ট্রান্সফর্ম করবার জন্য। যদিও গিয়ে স্কেল, স্কেল করে এই একটা বাউন্ডিং বক্স চলে আসে, যার এই ধারে ধারে এরকম স্কোয়ারস প্রোভাইড করা। এই স্কোয়ারসগুলো লাইক ইন্ডিকেটার্স কি কীরকম পজিশনে ড্র্যাগ করতে চাই ব্যাপারটা, মানে ইমেজটাকে আমরা কীভাবে ড্র্যাগ করতে চাই। নয়তো এই হ্যান্ডেলসগুলো ধরেও ড্র্যাগ করা যায়, তা স্টিল এগুলো যাতে দেখতে ইজি হয় বা এরকম কিছু। হ্যাঁ, তো এটাকে ড্র্যাগ করি, এই কর্নারটা ধরে আমি ড্র্যাগিং, আর একটু বড় দরকার। ওকে, নিচের দিকে ড্র্যাগ করলাম। ইয়াপ, ওকে, আই থিঙ্ক চলে এসছে ওর মতো। এবারে এই যে আমি ট্রান্সফরমেশনটা করলাম, তো এটাকে সেভ করবার জন্য, মিন্স কনফার্ম করবার জন্য কি করতে হবে? এই টিক মার্ক বাটনটাতে ক্লিক করতে হবে। টিক, তো ট্রান্সফর্ম হয়ে গেল। এবার আমরা একটা ইমেজের মধ্যে অতটুকুই দেখতে পাবো যতটুকু তার ডকুমেন্ট প্রোভাইড করছে। এই ইমেজে ইটসেলফ আরও বড়, নিচে আরও ফিচার্স আছে, কিন্তু আমরা যদি চেপে দিই এটাকে একদম, নিচের পোর্শনটা বাদ চলে যাচ্ছে, তাই আমি নিচেটা দেখতে পাবো না ফাইনাল ইমেজের ক্ষেত্রে। ওকে, মাইকাওটাকে সামনে নিয়ে এলাম, একটু এদিকে মুভ করলাম, আর আই থিঙ্ক আগের এক্সাম্পলটার মতো আম, কাছাকাছি অনেকটা গিয়ে দাঁড়িয়েছে। ওকে, ওকে, হুম, ওকে, এই তো। ওয়েল, আমি দুখানা র ইমেজেসও প্রোভাইড করছি, তো আপনারা নিজেরা এই এক্সারসাইজটা প্র্যাকটিস করবেন। ওয়েল, সিম্পল এক্সারসাইজ, এমন কিছু ফ্যাসিনেটিং করিনি ছবিতে, কিন্তু এটাতে লেয়ারিং কনসেপ্টটা খুব ইজি হবে। ওয়েল, বলবো কি যে কটা ওয়ার্কশপ আমি দেখাতে চলেছি এরপরে, সেগুলো ফলো করবার আগে অ্যাটলিস্ট লেয়ারিং কনসেপ্টটা মেক ইট ভেরি ক্লিয়ার, যাতে পরের ওয়ার্কশপগুলো বুঝতে ইজি হয়। কারণ এটা বেস ফটোশপে
লেয়ারিংটা বোঝা। ওকে, এবার চলো সেভ করি। আমি ফাইল সেভ, পাথ দিতে পারবো আমি মাই পিকচার্সের মধ্যে সেভ করছি। লেসন 1। ওকে, রেগুলার উইন্ডো। ওকে, সেভ। ইন্ট্রোডাকশন আর লাগবে না, তো ক্লোজ করে দিলাম। হুম, এবার সেভিং এর ব্যাপারে কিছু দেখাই। আর ফাইল ফরম্যাট কি, ফাইল ফরম্যাটে সেভিং বা অন্য কিছু। ওকে, হুম, লেসন 1 যেটা আমরা এক্ষুনি সেভ করলাম, তো লেসন 1 ওপেন করলাম। এবার সাপোজ কি বলেছিলাম, ইমেজ, যে আমরা জেনারেলি নেট থেকে বা এমনি মোবাইল বা ডিজিটাল ক্যামেরা যে ইমেজেসগুলো নিই সেগুলো জেনারেলি জেপিইজি ফরম্যাটে থাকে। তো সাপোজ আমরা এই ছবিটা এইভাবে এডিট করেছি, এবার আমরা এটা কাউকে দেব, তো কিভাবে দেব? লেসন 1 হিসাবে দেব। লেসন 1টা এখানে পিএসডি ফরম্যাটে সেভ হয়েছে, মিন্স ফটোশপ ডকুমেন্ট। পি স্ট্যান্ডস ফর ফটোশপ, ডি ফর অবভিয়াসলি ডকুমেন্ট। পিএসডি ফরম্যাটে সেভ হয়েছে। এবার কারো মেশিনে ফটোশপ না থাকলে পিএসডিতে, পিএসডি ফরম্যাট অ্যাজ ইফ তাকে দিলাম, কপি করে ডিস্কে রাইট করে পেন ড্রাইভ করে এই ফাইলটা তাকে দিলাম, সে দেখতে পাবে না। তো আমাকে তার জন্য কী করতে হবে, জেপেগ ফরম্যাট করে দিতে হবে, মিন্স কম্প্যাক্ট একটা ফরম্যাট, যেখানে তারপর আমরা সেটা যেভাবেই দিই, ইমেল করি, পেন ড্রাইভে দিই, ডিস্কে দিই, তো যে কোনো কেউ উইন্ডোজে ইভেন যে কোনো ভার্সনে জেপেগ ওপেন করতে পারবে। তাই গিয়ে যে সেভ করবো ওটা আমরা ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজ উইন্ডোতে এসছি আমরা। এখানে দেখতে পাবেন ফরম্যাট, ফরম্যাটে এখানে আমাদের আছে পিএসডি, যেটা বলছিলাম এক্ষুনি। আর বিএমপি আছে, যেটা উইন্ডোজ পেন্টের ডিফল্ট এক্সটেনশন। এই যে জেপেগ, পিএনজি, টার্গাটিভ, অনেক ফরম্যাট আছে। এবার জেনারেলি ফোকাস করছি জেপেগের ওপরেই। জেপেগ ফরম্যাট দিলাম, কি নাম দেবো, দেন ওয়ান জেপেগ। ওকে, সেভ। এটা এই এই উইন্ডোটা জেপেগ অপশানের, এটা জেপেগের কোয়ালিটি ডিনোট করে ল্যাঙ্গুয়েজ সাইজ। এটা একদম লো কোয়ালিটিতে যদি আমি দিই, এখানে অল্প একটু প্রিভিউ দেখতে পাবেন। হাই কোয়ালিটিতে দিলে শার্পনেস বেশি, লো কোয়ালিটিতে দিলে একটু কোয়ালিটি কম। তো লো কোয়ালিটিতে সাইজের অনলি 49 KB, আর হাই কোয়ালিটিতে দিলে 273। যেহেতু 273 এমন কিছু নেই, ইভেন ফটোশপের লাইক একটা ইউনো সিঙ্গেল জেপিজি তৈরি করবেন তো কত 1 MB 2 MB চলে যাবে। যত কালার কন্ট্রাস্ট এসব বেশি ব্যবহার করবেন তত ইমেজ সাইজও বাড়বে। ওকে, চলো জেপেগে জেপিজিতে নিয়ে এলাম। এই অপশনগুলো আছে, অন বেসিক লেভেল এটা 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 লাগে না। চলো, বেসলাইন স্ট্যান্ডার্ড প্রিভিউ, জেপেগ। ওকে, এবারে যদি আমরা মাই পিকচার্স ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাবো, পিএসডি ফরম্যাটে যেটা এসছে, লেসন 1.psd, লেসন 1.psd ফরম্যাটে যেটা এসছে সেটা ফটোশপ ছাড়া ওপেন হবে না। এখন ফটোশপ আছে তাই ফটোশপ আইকন দেখাচ্ছে, ফটোশপ না থাকলে ব্ল্যাঙ্ক দেখাতো। ব্ল্যাঙ্ক নয় দেখাতো, মানে ওরকম আইকন দেখাতো যেটা আননোন উইন্ডোজের কাছে। পহলে উইন্ডোজের সাথে ফ্যামিলিটা বুঝতেই পারবেন যে কোন আইকনটার কথা বলছি। আর এই হচ্ছে জেপেগ, যেটা ডাবল ক্লিক করলেই আমরা দেখতে পারবো। ইজিলি এটা ইমেল করতে পারবো, প্রিন্ট করতে পারবো, এভরিথিং এভরিথিং এভরিথিং।
এবার চলো, এবার আমরা ভাবলাম যে আহ ব্রাঞ্চটাকে একটু ওই দিকে সরালে ভালো হতো, মিন্স ঠোঁটের কাছ দিয়ে এই ডালটা নামলে ভালো হতো। তো কি করবো, আমরা ফটোশপ করলাম, ওপেন, লেসন 1, ওপেন। কেন সরাতে পারছি না? কারণ জেপিজি সব কটা লেয়ারকে একসাথে কম্প্রেস করে দেয়। এবার আমাদের যদি ব্রাঞ্চটাকে সরাতে হয়, তাহলে ওল্ড ট্র্যাডিশনাল মেথডে কেটে 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 নিয়ে আলাদা করে সরাতে হবে, যেটা অনেকটা টাইম কনজিউমিং আর এখন করাও পসিবল নয়। যদিও এটা কেন দেখাচ্ছি, পিএসডি ফরম্যাটে যদি সেভ করে থাকেন, যেটা ফটোশপের ডিফল্ট ফরম্যাট, সেটা খুললে সেখানে লেয়ার্স আলাদাভাবে থাকে, মিনস এটা হচ্ছে ওয়ার্কিং ফরম্যাট। আর জেপেগ হচ্ছে আউটপুট ফরম্যাট, কম্প্রেসড আউটপুট ফরম্যাট। ওয়ার্কিং ফরম্যাটের মধ্যে এখানে এরকম ব্রাঞ্চটাকে একটু সরালাম, ওকে, ম্যাকাওটাকে একটু সরালাম, ইয়াপ। এখানে এটাকে আমি ফাইল, সেভ অ্যাজ, সেভ করলে পিএসডি ফরম্যাটের উপরেই সেভ হবে, সেম। তো আমি কি করব, সেভ অ্যাজ জেপিজি lesson1_2, সেভ, কোয়ালিটি ম্যাক্সিমাম, ওকে। এবার মাই পিকচার্স আমরা ওপেন করে দেখব, lesson1_2, যেখানটাতে আমরা ব্রাঞ্চটাকে একটু সরাতে পেরেছি। তো এটাই হচ্ছে ডিফারেন্স। লাইক এমন অনেক কোনো প্রজেক্ট থাকে যেটা একদিন অনেক অনেক দিন করে টাইম লাগে করতে, একদিনের মধ্যে করা সম্ভব হয় না, বা একদিন 2 ঘন্টা, পর দিন 1 ঘন্টা এইভাবে করতে হয়। তো সেই সময় লাইক জেপিজি ইমেজে সেভ করে রাখলে পরে সেটাকে ওপেন করলে লেয়ার লেয়ার ফরম্যাটটা আর পাবো না, কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, যে কটা খাটনি করেছি সেগুলো তো নেই, পাবো না আর। তো সেই জন্য পিএসডি ফরম্যাটে সেভ করে রাখবো, একদম ফাইনাল যে আউটপুটটা আসবে সেটাকে আমরা জেপিজিতে সেভ করব, ওকে। চলো, এই হলো ইন্ট্রোডাক্টরি লেসন। তো একবার রিক্যাপ নিয়ে আমরা কি গেলাম, ফাইল, নিউ, ওপেন, এডিট, আনডু, স্টেপ ব্যাকওয়ার্ড, মুভ টুল, ল্যাসো টুল, আর লেয়ার্স, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবার কিছু টেকনিক্যাল জিনিস একটুখানি দেখিয়ে দিই, যেগুলো জানা দরকার অবভিয়াসলি, লাইক যদি আপনিও কোনো প্রফেশনাল কাজ করতে চান বা এরকম। সাপোজ এই এই ইমেজটাকে আপনি প্রিন্ট করবেন, ওকে। তখন কি করবেন, ফাইল, ইমেজ সাইজ। তো এখানে আছে ইমেজের সাইজ হচ্ছে 11.11, অ্যারাউন্ড 11.7 সামথিং, যেটা একটা A4 শিটে চলে আসবে। তো ধরুন আপনি ইমেজটা প্রিন্ট করবেন, তো সেই জায়গায় জেনারেলি এটা সাজেস্ট করা হয় কি প্রিন্টিং রেজলিউশন অলওয়েজ 300 থাকা উচিত, আর যেটা ইমেজের সাইজও বাড়িয়ে দেয়। আর কম্পিউটারের প্রিভিউ বা এরকম জাস্ট ভিজুয়াল পারপাসে একটা ইমেজের রেজলিউশন 72, ইটস অল রাইট। তো আমরা যেটাকে 300 করি, এটা পিক্সেল সাইজে বেড়েছে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড স্কেল সাইজে সেমই আছে, ওকে। কন্ট্রোল মাইনাস, জুম আউট, দেন ইজি টু প্রিন্ট, ফাইল, সেভ অ্যাজ, lesson1, প্রিন্ট, সেভ। এবার দেখুন এই ইমেজটার সাইজ কত হয়েছে, ম্যাক্সিমাম লেভেলে 1.9 MB।
শুধু রেজলিউশন বাড়ালাম, তাতেই এরকম সাইজ হলো। ওকে, চলো সেভ। যদিও লেসন এই দুটো ইমেজের মধ্যে সেরকম কোনো ভার্চুয়াল ডিফারেন্স নেই, শুধু ওদের রেজলিউশন ছাড়া। লেসন ওয়ান এইখানেই এন্ড করে দিই। থ্যাংক ইউ। আশা করি ঠিকঠাক বুঝিয়ে উঠতে পেরেছি সব কিছু। ওকে, লেয়ারিং কনসেপ্টটা যদি না ক্লিয়ার হয়ে থাকে, প্লিজ নিজে ট্রাই করুন বা বারবার লেসনটা ফলো আপ করুন, যাতে লেয়ারিং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওটা খুব ইম্পর্ট্যান্ট।